হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল সাকসেস। আমাদের আজকের আলোচনার বিষয় গ্রোথ ট্রেন্ড অফ ইন্ডিয়ান ইকোনমি। এই গ্রোথ ট্রেন্ডের আলোচনা করার একটু প্রয়োজন হলো এই কারণেই যে সম্প্রতি পিএসসি তার অফিসার র্যাঙ্কের যে সমস্ত পার্সোনাল টেস্ট নিয়ে চলেছে তাতে এই প্রশ্নটা আসছে এবং এটা খুব সঙ্গত কারণ যে ইকোনমির প্রশ্ন আসছে। ইকোনমিকে বাদ দিয়ে আমাদের রাজনৈতিক জীবন, সামাজিক জীবন, সাংস্কৃতিক জীবন যার কথাই বলি না কেন চলতে পারে না। এটাই তো মূল চালিকা শক্তি। তো সেই ইকোনমিকে ঘিরে প্রশ্ন হচ্ছে। প্রশ্ন কখনো কোভিড সিচুয়েশনের আগে ইন্ডিয়ার ইকোনমির কী অবস্থা ছিল বা কোভিড সিচুয়েশনের পরে ইন্ডিয়ার ইকোনমি কোন দিকে যেতে পারে, সেই সমস্ত বিষয় নিয়ে কিছুটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা। কারণ এটা নিয়ে অনেক গভীর পড়াশুনো এবং জ্ঞানের দরকার। তো আমি আপাতত কিছু বিষয়ের ইঙ্গিত দিতে চাই যেগুলো মাথায় রেখে তোমাদের পড়াশুনো করতে পারবে বা একটু ডিটেলসে গিয়ে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করতে পারবে। অন্তত প্রাইমারি একটা আইডিয়া যেটা থেকে তোমাদের সাময়িক কাজ চলার মতো একটা অবস্থা তৈরি হতে পারে। তো আমরা এই যে আলোচনা, গ্রোথ ট্রেন্ডের এই যে আলোচনা, সেটাকে দুটো ভাগ করে নেব। একটা হচ্ছে গ্রোথ ট্রেন্ড যেটা কোভিড সিচুয়েশনের আগে ছিল, আর একটা হচ্ছে কোভিড সিচুয়েশনের পরে। তো সেই আলোচনায় আজকে আগে দ্বিতীয় ভাগটাকে আলোচনা করে নেই, অর্থাৎ কোভিড সিচুয়েশনের পরে যে অবস্থা সেই অবস্থা নিয়ে একটু আলোচনা করি। দীর্ঘদিন আমাদের লকডাউন ছিল এবং সেটা দু একটা বিচ্ছিন্ন পরিস্থিতি বা ঘটনা যদি বাদ দেওয়া যায় তাহলে বলা যায় যে খুব কঠোরভাবেই আমাদের দেশে কিন্তু লকডাউন মেনটেন করা হয়েছে। এখন এই যে প্যান্ডেমিক সিচুয়েশন গেল মানে ধরে নেওয়া হচ্ছে এই কারণেই যে যেহেতু বাজারে ভ্যাকসিন এসে গেছে, পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, সেই জন্যই আমরা ধরেই নিচ্ছি যে আমাদের এই অতিমারি বা প্যান্ডেমিক সিচুয়েশন গেলটা এই অর্থেই, যদিও এটা এখনও পুরোপুরি নিশ্চিহ্ন হয়নি এবং কবে হবে সেটা জোর দিয়ে বলাও মুশকিল আছে। তা আমাদের এই সময়ে যে গ্রোথ ইন্ডিয়ার এই 2020-21 অর্থবর্ষে ইন্ডিয়ার যে গ্রোথ, সেটা আইএমএফ একটা হিসেব করেছে। আইএমএফ হিসেব করে যে হিসেবটা দিয়েছে তাতে ইন্ডিয়ার গ্রোথ হবে -10.3%। -10.3%, তার মানে যেখানে আমাদের 5 বা 6% করে গ্রোথ হচ্ছিল সেখানে মাইনাসে চলে যাওয়া মানে আমাদের টোটাল যে ফল সেটা কতখানি বুঝতে পারছো? যে এই মাইনাসের সঙ্গে ওই ফলটা যোগ করলে টোটাল ফলটাকে বোঝা যাবে। যদিও আরবিআইয়ের হিসেব অনুযায়ী এই মাইনাসটা হবে -9.5%, আর ইকোনমিস্ট ইউআই তাদের হিসেব অনুযায়ী ইন্ডিয়ার এই যে নেগেটিভ গ্রোথ 2020-21 জন্য সেটা হবে 9.8%। তো এই পার্সেন্টের হেরফের যাই হোক না কেন, একটা বিষয়ে আমরা নিশ্চিন্ত যে আমাদের ইন্ডিয়ার ইকোনমির যে গ্রোথ, সেই গ্রোথ কিন্তু মাইনাসে থাকছে এবং সেটা খুব ভালো মতেই, সে নিয়ে কোনো সন্দেহ নেই। আর সত্যি কথা বলতে গেলে যে বিশ্বের যে সমস্ত দেশগুলো রয়েছে, বিশেষ করে লিডিং যে কান্ট্রিগুলো, যেখানে ইন্ডিয়া একটা ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে ছিল, সেখানে ইন্ডিয়া এখন সবার পিছনে চলে গেছে। তো এই যে এতটা খারাপ অবস্থা হলো, প্যান্ডেমিক সিচুয়েশন শুধু তো ইন্ডিয়াতে হয়নি। তাহলে ইন্ডিয়ার এই যে এত খারাপ অবস্থা,
এর পিছনে কারণটা কি? এর পিছনে কারণ হলো যে আমাদের ডিমনিটাইজেশন হয়েছিল। ডিমনিটাইজেশন হওয়ার ফলে আমাদের অর্থনীতি অনেক দিন একটা স্ট্যাগন্যান্ট অবস্থায় চলে আসে। খুব সহজ কথা, যে মানুষের হাতে যদি টাকা না থাকে, সে না পারবে খরচ করতে, না পারবে ইনভেস্ট করতে, যার ফলে দেশের যারা পুঁজিপতি, যারা প্রডিউসার, যারা ম্যানুফ্যাকচারার, তারা না পেরেছে ম্যানুফ্যাকচার করতে, না পেরেছে ঠিকমতো প্রডিউস করতে, আর কাস্টমাররা না পেরেছে ভালো করে কিনতে। এই যে একটা স্ট্রিনজেন্ট অবস্থা ছিল, সেই অবস্থাটা অর্থনীতির গতিকে অনেকখানি স্তব্ধ করে দিয়েছিল। তারপর যখন একটু করে অবস্থা স্বাভাবিক হচ্ছিল, সেই অবস্থায় জিএসটি লাগু হলো। এবার জিএসটি লাগু হওয়ায় এইটা একটা অর্থনৈতিক সংস্কার, এর খুব প্রয়োজনও ছিল। এটা লাগু হওয়ার ফলে সাময়িকভাবে যে পরিস্থিতিটা তৈরি হলো, তাতে করে একটা মানে কনফিউজিং স্টেট, কে কীভাবে চলবে, কোথা থেকে কার মানে ট্যাক্সেশনগুলো হবে, এই নিয়ে কয়েকটা মাস একটা ধন্দে কেটেছে। সেই ধন্দ কাটিয়ে জিএসটির পরিস্থিতিটা একটু স্বাভাবিক হতে না হতেই দেখা গেল এই কোভিড সিচুয়েশন। পরপর এই তিনটে বড়সড় ধাক্কা ভারতীয় অর্থনীতিকে একেবারে বিপর্যস্ত করে দিয়েছে। এখন এই যে কোভিড সিচুয়েশন, এই কোভিড সিচুয়েশনে ভারতের অবস্থাটাকে আরও খারাপ করে দেওয়া হয়েছে। কিছু বিশেষজ্ঞদের মতামত এরকমই যে এই যে এত দীর্ঘদিন ধরে লকডাউন, এই লকডাউনটা পুরোপুরি আনসায়েন্টিফিক, আনপ্ল্যান্ড ওয়েতে হয়েছে এবং এতখানি কড়াকড়ি করে এত দীর্ঘমেয়াদী লকডাউনের কোনো প্রয়োজন ছিল না। আমরা চীনের মতো জনবহুল দেশ, বিশ্বের 1 নম্বর জনবহুল দেশ চীন, যেখানে প্রথম কোভিড ভাইরাসের বা করোনা ভাইরাসের দেখা পাওয়া গিয়েছিল, তো সেই দেশে আমরা যদি পরিসংখ্যান নেই, তাহলে দেখা যাবে যে সেখানে আগে শুরু হয়েও শেষ পর্যন্ত ওই বিপুল জনসংখ্যার দেশে কোভিড আক্রান্ত মানুষের সংখ্যা শেষ পর্যন্ত যা রিপোর্ট 96,880 জন, আর তার মধ্যে মৃত্যু হয়েছে 4,792 জন। যদিও কেউ কেউ বলে থাকে যে চীন অনেক রিপোর্টকে সাপ্রেস করে রেখেছে, যদিও সেটা সত্যি হয় বা আংশিক সত্যিও হয়, তো সেখানে তাদের রিপোর্টিংয়ে দেখা যাচ্ছে যে আক্রান্ত কেসের সংখ্যা 96,880 জন বা 1 লাখের নিচে, আর মৃত্যুর সংখ্যাও 5,000-এর নিচে। সেখানে লকডাউন করেছিল চীনা গভর্নমেন্ট 76 দিন। মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসন আশা করেছিল, মানে ট্রাম্প প্রশাসন মানে ট্রাম্পেরই যেটা ধারণা ছিল যে 1 থেকে 2 লাখের মতো মানুষ মারা যেতে পারে। তো আমরা সর্বশেষ যে রিপোর্ট পেয়েছি, সেই রিপোর্ট থেকে জানা যায় যে ওখানে মারা গেছে 4,02,356 জন। অর্থাৎ যেখানে ট্রাম্পের ধারণা ছিল যে 1 থেকে 2 লাখ মারা যাবে, সেখানে 4 লাখেরও বেশি মানুষ মারা গেছে। আক্রান্ত হয়েছিল 2,41,00,000 একটু বেশি। ওখানে কিন্তু কোনো লকডাউন সেই অর্থে ছিল না। বিচ্ছিন্নভাবে কিছু কিছু প্রদেশ ওখানে লকডাউন ঘোষণা করেছিল, কিন্তু সার্বিকভাবে সারা দেশে লকডাউন ছিল না বললেই হয়। ওখানে একটা সমস্যা হয়েছিল যে ট্রাম্প ইচ্ছে করলেই সারা দেশে যে লকডাউন জারি করতে পারবে, পরিস্থিতি এমন নয়। তার কারণ তাদের যে ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচার অনুযায়ী ওখানের যে স্টেটগুলো তারা অটোনোমাস, তারা নিজস্ব স্বাধীনতা ভোগ করে এবং নিজেদের সিদ্ধান্ত তারা নিজেরাই নেয়। সেই হিসেবে কিছু কিছু প্রদেশে কিছুদিনের জন্য লকডাউন করেছে সেখানকার স্থানীয় সরকার, কিন্তু সারা দেশে একসঙ্গে
ইন্ডিয়ার মতো বা চীনের মতো যে সারা দেশে একসঙ্গে লকডাউন হচ্ছে এরকম পরিস্থিতি ছিল না। আর ইন্ডিয়াতে লকডাউন হয়েছে কতদিন? 179 দিন বা 6 মাস। মোট আক্রান্তের সংখ্যা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, যেটা দুদিন আগে পর্যন্ত, 1,05,57,646 জন। আর মৃত্যুর সংখ্যা হচ্ছে 1,52,288 জন। মানে 1.5 লক্ষাধিক মানুষ মারা গেছে। আমরা 6 মাস এখানে লকডাউন পালন করেছি এবং কিছুটা কড়াকড়িভাবেই। তো এই যে পরিস্থিতি গেল, এই পরিস্থিতিতে কি হয়েছে না, আমাদের প্রোডাকশান, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টর ভীষণভাবে মার খেয়েছে। যেখানে আমরা ডিমনিটাইজেশনের কথা বলছিলাম, সেখানেও কিন্তু এভাবে মার খায়নি। তাহলে দেখা যাচ্ছে কি যে এখানে প্রোডাকশান সেটা মার খেয়েছে। লকডাউন মানে সত্যি একদম লকডাউন, যেখানে ঘরবন্দি হয়ে যাওয়ার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এটা বিশ্বের সবচেয়ে রেকর্ড লকডাউন, ভারতে যে লকডাউনটা হয়েছে এবং খুব কড়াকড়িভাবেই হয়েছে। তাতে করে মানুষের ক্রয় ক্ষমতা থাকলেও অনেক মানুষ ক্রয় ক্ষমতাও হারিয়ে ফেলেছে, কাজ হারিয়ে। আবার যাদের ক্রয় ক্ষমতা ছিল, তারা ক্রয় ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু কাজে লাগাতে পারেনি তাদের সেই আর্থিক ক্ষমতাটা। কারণ ঘরবন্দি মানুষ, তার কিসের খরচ? তো সেই খরচ করার টেন্ডেন্সি একেবারে চলে যাওয়ায় আমাদের এই যে অর্থনৈতিক উন্নতি, সেটা ভীষণভাবে মার খেয়ে যায়। এখন দেখা যাচ্ছে এই পোস্ট কোভিড অবস্থায় বিশ্বে চীন হচ্ছে একমাত্র দেশ যার ইকোনমিক গ্রোথটা প্লাস থাকছে, অর্থাৎ 1.9%। কেউ ধারণা করছেন যে চীনের ইকোনমিক গ্রোথ হচ্ছে এটা। বিশ্বের প্রায় সব দেশেই যেখানে নেগেটিভ গ্রোথ, সেখানে চীনে হচ্ছে একমাত্র প্লাস গ্রোথ। আর ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা বললাম যে 10.3 বিশ্ব IMF-এর হিসেব অনুযায়ী, আবার RBI-এর হিসেব অনুযায়ী 9.5% এটা মাইনাস। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর এবং প্রোডাকশান, বিশেষ করে ম্যানুফ্যাকচারিং সেক্টরের প্রোডাকশান বিশেষ করে বৃদ্ধি ঘটানোর খুব প্রয়োজন। যদিও এই সময়ের মধ্যে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টরে যে প্রোডাকশানটা, সেটা অনেকটাই ভালো ছিল। তো আমরা গত নভেম্বরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ঘোষণা, সেই ঘোষণা অনুযায়ী 2.65 লাখ কোটি একটা স্টিমিউলাস প্যাকেজ গভর্নমেন্ট ঘোষণা করেছে, যাতে করে জব অপরচুনিটি ক্রিয়েট করা যায় এবং বাজারে লিকুইডিটি সাপোর্ট আসে। ক্যাবিনেট অনুমোদন করেছে PLI স্কিম, অর্থাৎ প্রোডাকশান লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, যেখানে $27 বিলিয়ন আগামী 5 বছরে যোগানো হবে। তাতে করে জব ক্রিয়েশন তৈরি হবে এবং প্রোডাকশানেরও একটা বুস্টিং হবে। অসংখ্য বিদেশি কোম্পানি ইন্ডিয়াতে আসছে। গভর্নমেন্টের কয়েকটা গুরুত্বপূর্ণ ইনিশিয়েটিভ, যেমন মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, তারপর এইসব ক্ষেত্রে তারা ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো কাজ করবে। এবং আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপি যেখানে 17% রয়েছে, ম্যানুফ্যাকচারিং সেক্টরের দিক থেকে জিডিপির কন্ট্রিবিউশন 17%, সেটাকে 25%-এ নিয়ে যাওয়া। তারপর PM কেয়ার্স ফান্ড, যেটা সেখান থেকে এই জানুয়ারির 5 তারিখে 201.58 কোটি বরাদ্দ হয়েছে, যেখানে 162টা অ্যাডিশনাল মেডিকেল অক্সিজেন জেনারেশন প্লান্ট তৈরি হবে, দেশের পাবলিক হেলথ ফেসিলিটিসকে ইমপ্রুভ করা যায়। আবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং ভারত সরকার ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে একটা এগ্রিমেন্ট সাইন করেছে, যাতে কলকাতার ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেমকে উন্নত করা যায় এবং এর জন্য $105 মিলিয়ন বিনিয়োগ করা হবে। ডিসেম্বর 2020-তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মধ্যে $231 মিলিয়ন একটা এগ্রিমেন্ট হয়েছে, যাতে আসামে একটা হাইড্রো ইলেকট্রিসিটি পাওয়ার স্থাপন করা যায়
যেখান থেকে 120 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপন্ন করা যাবে। তো ডিসেম্বর 20-তে আখ চাষিদের জন্য 3500 কোটি টাকার একটা অনুমোদন দিয়েছে গভর্নমেন্ট, যাতে করে কৃষকদের সহায়তা করা যায়। তারপর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা লোন এগ্রিমেন্ট হয়েছে, তাতে $1 বিলিয়ন খরচ হবে আত্মনির্ভর ভারত স্কিমের জন্য, যেটা ইমপ্লিমেন্টেড হবে এমজি এনার্জি এর মাধ্যমে। গভর্নমেন্টের এই যে পাবলিক হেলথের জন্য যে খরচ, সেই খরচটাকে 2.5%-এ নিয়ে যাওয়ার লক্ষ্য, যেটা বর্তমানে 1% আছে। এগ্রিকালচার এক্সপোর্ট পলিসিকে কার্যকর করার জন্য $29.59 মিলিয়ন খরচ করা হবে। তো এই যে পরিস্থিতিগুলো তৈরি করে ভারতের অর্থনীতিকে আবার নতুন করে চাঙা করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে বেশ কয়েকটি ক্ষেত্রে। যদি আমরা দেখি যে ইন্ডিয়ার আইআইপি বা ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশান, সেই অনুসারে দেখা যাচ্ছে 2020 অক্টোবর মাসে প্রোডাকশান ছিল 128.5, যেটা সেপ্টেম্বরে ছিল 123.2, অর্থাৎ 123.2% যেটা ছিল সেটা 128.5% হয়ে গেছে অক্টোবরে সেপ্টেম্বরের তুলনায়। আবার নভেম্বর 20-তে কনজিউমার ফুড প্রাইস ইন্ডেক্স অনুসারে দেখা যাচ্ছে যে কম্বাইন্ড ইনফ্লেশন, যেটা অক্টোবরে ছিল 9.343%, হ্যাঁ, সেটা নভেম্বরে হয়ে গেছে 6.93%। তো এখানে অনেকটাই কমেছে। আর ক্রেডিট রেটিং এজেন্সিগুলো তারা যে মার্কেট সম্পর্কে ইউজফুল ইনফরমেশন দেয়, যার ভিত্তিতে যারা ইনভেস্টার তারা ইনফরমেশন পেয়ে গিয়ে তারা মার্কেট রিসার্চ না করেই কোনো দেশে বিনিয়োগ করতে পারে। তো সেই ক্রেডিট রেটিং যে এজেন্সি, তার মধ্যে গুরুত্বপূর্ণ বা 3টে যে মেজর ক্রেডিট রেটিং এজেন্সি, মুডি, স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর অ্যান্ড ফিচ। তো তাদের ফিচের যে একটা সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী ভারতে অর্থনীতির বর্তমান যে কন্ট্রাকশান, সেটা খুব শীঘ্রই, সেখান থেকে ভারত খুব শীঘ্রই ঘুরে দাঁড়াবে। এই মার্চ পর্যন্ত একটা পরিস্থিতি যাবে যেটা হয়তো একটু লো থাকবে, কিন্তু মার্চের পর যে কোয়ার্টার শুরু হবে সেখানে অত্যন্ত দ্রুত গতিতে একটা গ্রো করার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এটা হচ্ছে ক্রেডিট রেটিং এজেন্সি ফিচের বক্তব্য, এবং জাপানি ক্রেডিট রেটিং এজেন্সি নোমুরা, তাদেরও কিন্তু একই মত। তো এবার আসি কোভিড সিচুয়েশনের আগের অবস্থায়। কোভিড সিচুয়েশনের আগের অবস্থা সম্বন্ধে বলতে গেলে একটাই কথা বলা যায় যে লিবারাইজেশনের পর, অর্থাৎ 1991 সালের পর থেকে আমাদের ইন্ডিয়ার ইকোনমি খুব দ্রুত গতিতে এগোচ্ছিল। তারপর এই যে ডিমনিটাইজেশনের কথা বলছিলাম, যে ডিমনিটাইজেশন এসে যাওয়ার পর এই গ্রোথটা ধাক্কা খায়, এবং সেই ধাক্কার পর থাকে জিএসটির ধাক্কা, এবং ওই ধাক্কাগুলো কাটিয়ে উঠতে ইন্ডিয়ান ইকোনমি কিছুটা গতিহারা হয়ে যায়, কিছুটা স্তব্ধ হয়ে যায়, কিছুটা স্তিমিত হয়ে যায়। কিন্তু ধীরে ধীরে কিছু ইনিশিয়েটিভের জন্য ওগুলো চাঙা হতে থাকে, যেমন গভর্নমেন্টের জনধন যোজনা, এমজি এনআরজি, মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, এসবিএম মানে স্বচ্ছ ভারত মিশন। এসবের মধ্য দিয়ে ইন্ডিয়া যে সমস্ত একটা কর্ম উদ্দীপনা সৃষ্টি করেছিল, তাতে ইন্ডিয়া 5th লার্জেস্ট ইকোনমিতে পরিণত হয়েছে, মানে সারা বিশ্বে নমিনাল জিডিপির হিসেবে। আবার যদি পারচেসিং পাওয়ার প্যারিটির হিসেবে বলা হয়, তাহলে ইন্ডিয়া কিন্তু বিশ্বের 3rd লার্জেস্ট ইকোনমি। কিন্তু একটা বিষয় এখানে লক্ষণীয়, যে 2018-19 অর্থবর্ষে ইন্ডিয়ার জিডিপি যেখানে ছিল 6.1%, 2019-20 অর্থবর্ষে ইন্ডিয়ার জিডিপি কিন্তু সেখানে হয় 4.2%, আর 2020-21 সেটা তো -9.6 বা 5%, বা IMF-এর মতে 10.3% এরকম কিছু একটা হবে। তো তাহলে দেখা যাচ্ছে যে আমাদের
অর্থনীতি প্রি কোভিড সিচুয়েশনে যে খুব ভালো অবস্থায় ছিল তা নয়, যদিও এই হিসেব মেলানো খুব মুশকিল, কারণ এই জিডিপির হিসেবে দেখা যাচ্ছে যে আমাদের অবস্থা 18-19-এর তুলনায় 19-20-তে খারাপই ছিল। কারণ 18-19-এ যেখানে জিডিপি ছিল 6.1%, 19-20-তে সেটা হয়ে যায় 4.2%। আর 20-21-এ অন্যরকম একটা পরিস্থিতি, যার জন্য সেই পরিস্থিতির সঙ্গে তুলনা করা যাবে না। যদিও আমাদের 19-20-তে যে ইকোনমিক সার্ভে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী আমাদের অনেক বেশি উন্নতি ঘটেছে। এবার সেই রিপোর্টের কিছু হেডলাইন বা কিছু মূল খবর যেগুলো, যে ওই সময়ে আমাদের 2018-তে 1.24 লাখ নতুন ফার্ম তৈরি হয়েছে এবং 47.33 লাখ হাউস তৈরি করা হয়েছে 2018-19-এ। অর্থাৎ আমাদের ইনফ্রাস্ট্রাকচারে অনেক বেশি আউটপুট পাওয়া গেছে। PMAYG এবং PMAYU অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আর প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান, এই দুটোতেই কিন্তু অনেকখানি উন্নতি করা সম্ভব হয়েছে, যেখানে লক্ষ্য ছিল যে 2022-এর মধ্যে সবার জন্য ঘর, এটাকে এনশিওর করা হবে। তারপর ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জন্য 102 লাখ কোটি টাকা ধার্য করা হয়েছে, যেটা 2020 থেকে 2025-এর মধ্যে খরচ করা হবে। এবং তার একটাই লক্ষ্য যে ভারতীয় জিডিপিকে 5 ট্রিলিয়ন ইউএস ডলারে নিয়ে যাওয়া। ভারতীয় অর্থনীতিকে 5 ট্রিলিয়ন ইউএস ডলারে নিয়ে যাওয়ার জন্য ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে 102 লক্ষ কোটি টাকা ইনভেস্টমেন্ট করা হবে 2020 থেকে 2025-এর মধ্যে। এবং সেই অনুযায়ী আমাদের কাজকর্ম শুরু হয়েছে। লাইভ স্টক ডেভেলপমেন্টের ক্ষেত্রে 7.9% গ্রোথ দেখা গিয়েছে গত 5 বছরে, এবং এটা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং ফার্মারদের যে ইনকামকে ডবল করার লক্ষ্য, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ স্টেপ এটা বলা যায়। গ্রিনিং ইন্ডিয়া রিচড 24.56% অফ দ্য জিওগ্রাফিক্যাল এরিয়া অফ দ্য কান্ট্রি, মানে দেশের যে ভৌগোলিক এরিয়া রয়েছে তার 24.56% পর্যন্ত পৌঁছে গেছে আমাদের সবুজায়নের ব্যাপারটা। তো আয়ুষ্মান ভারত হেলথ স্কিমে 28,005টা হেলথ এবং ওয়েলনেস সেন্টার তৈরি করা হয়েছে 2020 14 জানুয়ারি পর্যন্ত রিপোর্ট ছিল। তারপর তো লকডাউন এসেছে ধাপে ধাপে, তো তখনও পর্যন্ত আমাদের আয়ুষ্মান ভারতে এই 28,005টা হেলথ এবং ওয়েলনেস সেন্টার তৈরি হয়েছে, যার উদ্দেশ্য হচ্ছে যে হেলথ কেয়ারকে আরও বেশি উন্নত করা, যেখানে 1.5 লাখ আয়ুষ্মান ভারত স্কিম তৈরি হয়ে গেছে এবং সেন্টার তৈরি হয়েছে, এবং 2022-এর মধ্যে এই লক্ষ্যে পৌঁছানো সম্ভব। তারপর 2011-12 থেকে 2017-18 পর্যন্ত আমাদের জব ক্রিয়েশন 2.6 crore হয়েছে এবং অ্যাডিশনাল এমপ্লয়মেন্টও কিছু তৈরি হয়েছে। তো সব মিলিয়ে আমাদের যে পরিস্থিতি ছিল, দেখা যাচ্ছে অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট অনুযায়ী আমাদের যেসব সেক্টরে কাজকর্ম শুরু হয়েছে, সেই কাজগুলো আমাদের অর্থনীতিকে খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট ছিল, যদিও আমাদের জিডিপিতে সেই প্রকাশ কিন্তু ঘটেনি। ইন্ডিয়া বিকাম দ্য সেকেন্ড লার্জেস্ট এমার্জিং গ্রিন বন্ড মার্কেট আফটার চায়না, এটাও কম কথা নয়। এসবিআই এখানে 650 মিলিয়ন ইউএস ডলারের সার্টিফাইড ক্লাইমেট বন্ড নিয়ে মার্কেটে ঢুকেছে। তো আমাদের সার্ভিস সেক্টরে 33% জাম্প হয়েছে, যেটা এফডিআইয়ের ক্ষেত্রে। আমাদের এফডিআইয়ে যে জাম্প সেটা সার্ভিস সেক্টরেই বেশি হয়েছে, সেটা 33% হয়েছে। সার্ভিস সেক্টর আমাদের খুব দ্রুত গতিতে বেড়ে চলেছে এবং সেই বৃদ্ধিটা দেখা যাচ্ছে যে ইকোনমির ক্ষেত্রে যেমন 55%, এফডিআইয়ের ক্ষেত্রে 2/3, আর টোটাল যে এক্সপোর্ট, সেই এক্সপোর্টের ক্ষেত্রে 38%। আমাদের পেস সেক্টরেও ভীষণভাবে উন্নতি হয়েছে। ইসরো
বছরে প্রায় 5-7টা করে স্যাটেলাইট লঞ্চ করছে এবং অলমোস্ট নো ফেলিওর। তো এইগুলো আমাদের দেখাচ্ছে যে আমরা অনেক দ্রুত গতিতে এগোচ্ছি, এমনকি যে ওমেন এমপ্লয়মেন্ট এটাও কিন্তু 8% ইনক্রিজ করেছে 2011-12 তুলনায়। জিএসটি কালেকশান অনেক বেড়ে গেছে এবং ইনফ্লেশনের হারও কমেছে। সব মিলিয়ে আমাদের অর্থনীতি তার পরিষ্কার চিত্র জিডিপি থেকে না পাওয়া গেলেও একটা দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে যে ছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই প্রি কোভিড সিচুয়েশনে। তো এই হচ্ছে আমাদের প্রি কোভিড সিচুয়েশন এবং আফটার কোভিড সিচুয়েশন মোটামুটি কিছু ইঙ্গিত। ওকে, থ্যাংক ইউ।